86.7 তোমার এফএম আর আমি আরজে সৃজন। আর আজ তোমাদের জন্য জি.কে. চেস্টারটনের লেখা ফাদার ব্রাউনের গল্প দ্য স্ক্যান্ডাল অফ ফাদার ব্রাউন। দ্য স্ক্যান্ডাল অফ ফাদার ব্রাউন প্রথম প্রকাশিত হয়েছিল 1935 সালে। তবে কোন ম্যাগাজিনে সঠিক এই গল্পটা বেরিয়েছিল সেটা বলা যায় না। ফাদার ব্রাউন একজন গোয়েন্দা। চলতি গড়পড়তা গোয়েন্দা চরিত্রের সাথে তাকে মেলানো কখনোই সম্ভব নয়। হোমস যেখানে 6 ফিট লম্বা এবং রোগা, বক্সিং চ্যাম্পিয়ন, তুখোর বেহালাবাদক এবং শখের কেমিস্ট, সেখানে ফাদার ব্রাউন মোটা সোটা বেঢপ জামাকাপড় পরা একজন রোমান ক্যাথলিক পাদ্রী। তিনি তার রহস্যের সমাধান করেন যুক্তি দিয়ে। সেই যুক্তির ভিত্তি হল দার্শনিকতা ও খ্রিস্টান আধ্যাত্মিকতা। আমরা এই গল্পটিকে ব্রিটিশ ভারতের প্রেক্ষাপটে নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের গল্পটি অনুবাদ করেছেন অভিপ্সা চ্যাটার্জি। আজকের গল্প পাঠে শুভদীপ্ত, আকাশ, জয়, অস্মিতা এবং আমি আরজে সৃজন। গল্পের স্ক্রিপ্টিং এ রয়েছে বর্ষা। শব্দ সংযোজন এবং আবহ সঙ্গীতে শুভজিৎ বটব্যাল এবং প্রিয়াঙ্কা কুন্ডু। গল্পের পোস্টার ডিজাইন আর্টিস্টিক 2.0 এবং সূর্য ফ্রম ব্লার। পর্ব পরিচালনায় রয়েছি আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, জি.কে. চেস্টারটনের লেখা ফাদার ব্রাউনের গল্প দ্য স্ক্যান্ডাল অফ ফাদার ব্রাউন। সাদামাটা নিরীহ মানুষ ফাদার ব্রাউনের নামেও কলঙ্ক রটেছিল। নিশ্চয়ই ভাবছেন, একজন ফাদারের নামে কলঙ্ক কি কখনো দেওয়া যায়? কি বিশ্বাস হচ্ছে না তো? হয় হয়, চাঁদেরও কলঙ্ক আছে। ঘটনাটা ঘটেছিল আসামে। সেই সময় ফাদার আসামের গৌহাটির কাছে একটা চার্চে গিয়েছিলেন বেশ কিছুদিন। আসামের আবহাওয়া খুব একটা ভালো নয়। দিন রাত বৃষ্টি, সাপ জোঁক সবই প্রচুর। তাছাড়া ছিল কালাজ্বর ও ম্যালেরিয়া। দেশি মানুষদের মধ্যে কালাজ্বর আর ম্যালেরিয়াও খুব সাধারণই ব্যাপার। এইসব রোগে দেশি মানুষেরা মরত পোকামাকড়ের মতো। গরিব মানুষ, ডাক্তার ডাকা তো তাদের কাছে স্বপ্ন। ফাদার ওখানে এসে দেশি মানুষদের মধ্যে যিশুর বাণী বিতরণের সাথে সাথে বিনি পয়সায় ওষুধও বিতরণ করতে শুরু করলেন। তাতে খানিকটা হলেও ফল হতো বইকি। এভাবে দেশি মানুষদের কাছে ফাদারের একটা দয়ালু ভাবমূর্তি গড়ে উঠেছিল। ফাদার হয়ে উঠেছিলেন এদেশি মানুষদের ঘরের মানুষ। ফাদার কারোকেই ফেরাতেন না। একবার হলো কি, ওই এলাকার সবচেয়ে নামি এবং দামি হার্ড পরিবারের কাছ থেকে ফাদারের জন্য ডাক এলো। ফাদার পাশ করা ডাক্তার না হলেও তাঁর হাতের ওষুধের গুণ ছিল। শুধু টাকা পয়সার জন্য নয়, হার্ড পরিবারের মেয়েদের রূপেরও সুনাম ছিল খুব। হবে নাই বা কেন? হার্ড পরিবারের গিন্নি ছিলেন আসামি খ্রিশ্চান। তাই সেই পরিবারের মেয়েদের রং ফ্যাটফ্যাটে সাদা না হয়ে বেশ লালচে ফর্সা হতো। চোখে মুখে একটা মঙ্গলীয় ভাব, মানে চোখ ঠিক পটল চেরা না হয়ে নরুন চেরা, এই রকম আর কি। হার্ড পরিবারের মেয়েদের মধ্যে রূপের সবচেয়ে বেশি সুনাম ছিল হিপাশিয়া হার্ডের। সে ওই পরিবারের সবচেয়ে ছোট মেয়ে, আর তাকে নিয়েই ফাদারের জীবনে নেমে এসেছিল দুর্বিপাক। বলা যেতে পারে, হেলেনের জন্য যেমন ট্রয় নগর ধ্বংস হয়ে গিয়েছিল, তেমনি এই হিপাশিয়ার জন্য আমাদের ধর্মভীরু ফাদারের এতদিনকার যত্নে গড়ে তোলা সুনাম প্রায় তাসের ঘরের মতোই নষ্ট হতে বসেছিল। সাধারণ মেয়েরাও যদি রূপ বা খুব বুদ্ধি ধরে, এমনি লোকে তাকে বাহবা দিতে কখনো পিছোপা হয় না। বাহবা পাওয়ার জন্য সেই মেয়ের ফিল্ম স্টার হওয়ার দরকার পড়ে না। আমাদের হিপাশিয়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। তাকে নিয়ে আসামের ইউরোপিয়ান ক্লাবের গুঞ্জনের শেষ ছিল না। তার রূপের ভক্তও ছিল অনেক। হিপাশিয়া তাদের সবাইকে দারুণ মিষ্টি আর আকর্ষণীয় হাসি উপহার দিয়ে তুষ্ট রাখত। এমনকি এই রূপের জন্যই স্থানীয় কাগজগুলোতেও হিপাশিয়া জায়গা করে নিতে পেরেছিল অনায়াসে। কি বুঝলেন না তো? দাঁড়ান, বুঝিয়ে বলছি। ধরুন ফুটবল খেলায় কোনো টিম জয়ী হল।
হিপাশিয়া তাদের হাতে ট্রফি তুলে দিচ্ছে, এই ছবিটা সেই সময়ে ওখানকার সব দৈনিকেই বের হতো একেবারে প্রথম পাতায়। সহজেই জায়গা করে নেবার ব্যাপারে কিন্তু হিপাশিয়ার বাবার সম্পত্তির কোনো হাত ছিল না। হিপাশিয়া এই কাজটি তার সহজাত আকর্ষণী প্রতিভা এবং অসাধারণ রূপের জোরেই করতে পারত। অর্থাৎ হিপাশিয়া কোনো জায়গায় উপস্থিত রয়েছে অথচ কেউ তাকে লক্ষ্য করছে না, এরকম কখনো হয়নি। খুব সাধারণভাবে থাকলেও তার দিকে নজর পড়ত সবারই। সবচেয়ে তাজ্জব কথা হলো, যে সময়ের কথা বলছি সেই সময়ে হিপাশিয়ার বিয়েও হয়ে গিয়েছিল। হিপাশিয়ার বড়ও ছিল খুব ধনী, বেশ কয়েকটা চা বাগানের মালিক। আগে তিনি ছিলেন বেশ নামী ব্রোকার। বেশ কিছু টাকা পয়সা গুছিয়ে নিয়ে আসামে এসে থিতু হয়েছিলেন। তার পদবি পটার। তবে ভদ্রলোক তার স্ত্রীর আগুনের মতো রূপের আড়ালে বলতে গেলে চাপাই পড়ে গিয়েছিলেন। ভদ্রলোককে সকলে মিসেস পটারের স্বামী হিসেবেই বেশি চিনত। এরপরেই সেই ভীষণ কেলেঙ্কারিটা হয়েছিল। ঘটনার আকস্মিকতায় হিপাশিয়ার বন্ধু শত্রু সকলেই সমান অবাক হয়ে গিয়েছিল। এইরকম বিচ্ছিরি জল হাওয়ার দেশে হঠাৎই এক কবি এসে হাজির হল। লোকটা নাকি আসলে স্প্যানিশ, কিন্তু বহুদিন ধরে আমেরিকায় বাস করছে। তার নাকি মনে হয়েছিল আমেরিকার মতো সোনার দেশ একেবারে শুকিয়ে গিয়েছে। লোকটির সাথে একমাত্র তুলনা চলতে পারে বিখ্যাত অথবা কুখ্যাত কবি রুডেল রোমান্সের, সেই যার কবিতা হয় লাইব্রেরিতে নয়তোবা পুলিশের চোখে অনৈতিক, অশ্লীল, আর ঠিক একই কারণে সাধারণ মানুষের কাছে ভীষণ জনপ্রিয়। যাক, আবার ফিরে আসি আমাদের হিপাশিয়ার কথায়। শান্ত শুদ্ধ হিপাশিয়াকে এই ধূমকেতুর সাথে ঘন ঘন দেখা যেতে লাগল। ওই লোকটার জন্য আর কোনো বিশেষণই আমার কাছে ঠিক জুৎসই লাগছে না, এক ধূমকেতু শব্দটা ছাড়া। লোকটার গায়ে লোম ছিল প্রচুর। এই ব্যাপারটা লোকটার পোর্ট্রেট দেখলেই বোঝা যেত। আর দ্বিতীয় ব্যাপারটা হলো লোকটার কবিতা। অমন আগুনে কবিতা লেখা যার তার কম্য নয়, অন্তত ফাদার ব্রাউনের পক্ষে তো একেবারেই নয়। শুধু কি তাই, বাজারে গুজব ছিল ধূমকেতুর নাকি ডিভোর্সও হয়ে গিয়েছে। সেই শুনে কেউ কেউ ছিছি করলেও অনেকে আবার ধূমকেতুর একটা প্রেমিক সত্তা আছে বলে বাহবা দিত। আমার অন্তত মনে হয় এসব হজম করা হিপাশিয়ার পক্ষে খুব একটা সহজ ছিল না। আপনারা যাই বলুন, এটা মানতেই হবে যে সবার চোখের সামনে নিজের ব্যক্তিগত জীবন হাট করে খুলে মেলে ধরা খুব একটা সহজ কাজ নয়। ব্যাপারটায় কেমন যেন আদেখলাপনা আছে। মনে করুন কেউ যদি একান্ত ব্যক্তিগত ঘর গেরস্থালির জিনিস দিয়ে কোনো একটা মনোহারী দোকান সাজায়, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? আমার তো মনে হয় খুব বিচ্ছিরি একটা ব্যাপার হবে। এ ব্যাপারে আবার আমাদের মিস্টার রকের মতামত অত্যন্ত গোঁড়া। তার মতে যা কিছু ঘটে তার অনেকটাই ঘটা একেবারেই উচিত নয়। জাতীয় নৈতিক অধঃপতন নিয়ে তিনি বরাবরই বিশেষ রকম সচেতন এবং এ ব্যাপারে তার মত প্রকাশ করতেও কখনো পিছপা হননি। মিস্টার রক একজন সৎ এবং সাহসী মানুষ। আধুনিক সাংবাদিকতা এবং গালগল্প নিয়ে তার ধারণা বেশ পরিষ্কার। বিশেষ করে সাধারণ মানুষের মনে ঠিক আর বেঠিক নিয়ে যে ধারণাটা আছে, সেই ধারণাটাই গুলিয়ে দেবার যে চেষ্টা সচরাচর সাংবাদিকেরা করে থাকে, সেই চেষ্টাকেই তিনি কখনো বরদাস্ত করতে পারেননি। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। ঠিক বেঠিক, নৈতিক অনৈতিক এসব নিয়ে মিস্টার রকের মনে যখন তোলপাড় চলছিল, ঠিক সেই সময় মিস্টার রকের হোটেলেই এসেছিল হিপাশিয়া। গৌহাটির সেরা হোটেল, নাম হোয়াইট হোটেল। নানান জাতের বাহারি পাম গাছ দিয়ে হোটেলটা সাজানো। আমাদের মিস্টার রক, যার পুরো নাম আগার রক, রক্ষণশীলতার এক সজীব প্রতিমূর্তি। বলা ভালো, এই আধুনিক বিংশ শতকেও তিনি সপ্তদশ শতকের চালচলন বজায় রেখে চলতেই ভালোবাসেন। যদি আপনি তাকে বলেন তার পুরনো কালো টুপি, মুখের ভ্রুকুটি এই রৌদ্রোজ্জ্বল এলাকায় কালো ছায়া ফেলেছে,
তাতে আমাদের মিস্টার রক এতটুকু বিরক্ত না হয়ে বরং খুশি হবেন। তিনি তার সদা সন্দেহের দৃষ্টি চারপাশে বুলিয়ে দেখবেন, কিন্তু যে ঘটনার কথা বলছি সেখানে এই দেখতে গিয়েই তার কাল হয়েছিল। তিনি দেখলেন তার মাথার ঠিক ওপরেই রেলিংয়ে ভর দিয়ে দুটি মূর্তি দাঁড়িয়ে রয়েছে। উপক্রান্তীয় অঞ্চলের সূর্যাস্তের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে তাদের, তবে তাদের দাঁড়ানোর ভঙ্গি দেখলে অতি সাধাসিধে নিপাট ভালো মানুষের মনেও উঁকি দেবে সন্দেহ। দুটি মূর্তির মধ্যে একটি তো খুবই বৈশিষ্ট্যপূর্ণ, গায়ে তার কবি বয়রানের মতো কালো ঢোলা আলখাল্লা, আর তার উপরে যে মাথাটি শোভা পাচ্ছে সেটিও ঠিক কবি বয়রানের মাথার মতোই সুদর্শন। মানুষটার মাথা সুন্দর, থোকা থোকা কোঁকড়া চুলে ভরা, নাকের পাটাও ঠিক বয়রানের মতোই কোঁচকানো। মানুষটির মুখ দেখলে মনে হয় সারা পৃথিবীর ওপরেই তার অসীম বিরক্তি। হাতের মুঠোয় ধরা একটা লম্বা লাঠি, পাহাড়ে উঠতে গেলে যে ধরনের লাঠি লাগে ঠিক সেই রকম লাঠি ধরা তার হাতে। তবে তার পাশে দাঁড়ানো মানুষটি ঠিক বিপরীত। বলা যায় লর্ড বায়রনের রাজসিক চেহারার পাশে তাকে বেশ হাস্যকরই লাগছিল। এই মানুষটির চেহারা অনেকটা সওদাগরি অফিসের কেরানির মতো। তারও হাতে রয়েছে একটা কালো ছাতা। ছাতাটা একেবারেই আনকোড়া নতুন এবং সযত্নে মুড়ে রাখা। উদাহরণ হিসেবে বলা যায় ফাদার ব্রাউনের ছাতার থেকে একেবারেই আলাদা সেই ছাতা। লোকটির পরনে হালকা ধরনের ছুটি কাটানোর পোশাক। চেহারাটা বেঁটে খাটো হলেও বেশ শক্তপোক্ত, মুখ ভর্তি দাড়ি, কিন্তু লোকটি তার হাতে ধরা ছাতাটিকে এমনভাবে কোনাকুনি উঁচিয়ে রেখেছে যে মনে হয় যে কোনো মুহূর্তে ছাতাটি লম্বা মানুষটির শরীরের ওপর অতি দ্রুত নেমে আসতে পারে আচমকাই। সামনের লম্বা মানুষটি কিন্তু নিজের আত্মরক্ষার্থে বেশ তাড়াতাড়ি হাত তুলে নিজেকে বাঁচানোর চেষ্টা শুরু করেছিলেন, তবে দৃশ্যটা একটা কমেডির পর্যায়ে চলে গিয়েছিল। এই যা, এমনটা হবার কথা ছিল না, কিন্তু ছাতাটা হঠাৎই এমন করে খুলে গিয়েছিল যে ছাতার মালিক প্রায় ছাতার তলায় ঢাকা পড়েছিলেন। অপরদিকে যে লম্বা সুদর্শন মানুষটি ছিলেন তিনি হাতাহাতির মতো অবস্থা সৃষ্টি হলেও কোনো রকম হাঙ্গামা আর না বাড়িয়ে অধৈর্যভাবে উল্টো মুখে হাঁটা লাগিয়েছিলেন। আর ছাতার মালিক সেই সুযোগে ধীরে সুস্থে উঠে দাঁড়িয়ে নিজের ছাতাটিকে সযত্নে আরও একবার ভালো করে মুড়ে হোটেলের দিকে রওনা দিয়েছিলেন। রক অবশ্য ওই লোক দুটির মধ্যে শারীরিক সংঘর্ষ হবার উপক্রম দেখতে পেলেও দুজনের মধ্যে হওয়া গরমাগরম কথা চালাচালির কোনো শব্দই শুনতে পায়নি। তবে সে নিজের মনে মনে ব্যাপারটা নিয়ে রীতিমতো চর্চা শুরু করে দিয়েছিল। একটাও কথা কাটাকাটির শব্দ মিস্টার রকের কানে না এলেও তিনি বেঁটে দাড়িওয়ালা ছাতা হাতে লোকটি যে পথে গিয়েছিল ঠিক সেই পথে যেতে যেতেই খানিক আগেই ঘটে যাওয়া ঘটনার দুই কুশীলবের নামও ঠিক করে ফেললেন। মিস্টার রক মনে মনে বেঁটে বলিষ্ঠ গড়নের ছাতা হাতে আত্মবিশ্বাসী লোকটির নাম ঠিক করলেন পটার, এবং সুদর্শন লম্বা ভদ্রলোকের নাম দিলেন রোমানিস। মিস্টার রকের ধারণা আরও দৃঢ় হল যখন তিনি বড় বড় থামওয়ালা হোটেলের বারান্দায় এসে দাঁড়ালেন। শুনতে পেলেন একটা চিৎকার চেঁচামেচির শব্দ। না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। মিস্টার রক দেখলেন তার থেকে বেশ খানিকটা দূরে হোটেলের ম্যানেজারের সাথে জোর তর্ক জুড়েছে একটু আগে রাস্তায় দেখা বেঁটে দাড়িওয়ালা ভদ্রলোক। শুধু তাই নয়, বেঁটে ভদ্রলোক একজন বিপজ্জনক লোক সম্পর্কে সচেতন করতে চাইছেন ম্যানেজার এবং তার সঙ্গীদের। মিস্টার রক আরও শুনতে পেলেন সেই একটু আগে পাহাড়ি রাস্তায় দেখা বেঁটে লোকটি বেশ জোরালো গলায় কোনো এক অদৃশ্য বদমাইশের বিরুদ্ধে সবাইকে সজাগ করার চেষ্টা করছেন। মিস্টার রকের কানে এলো, ওই ওই লোকটাই কি হোটেল উঠেছে? ওকে একেবারেই ঢুকতে দেওয়া উচিত হবে না, পুলিশকে জানানো উচিত। তবে আমি কোনোভাবেই ভদ্রমহিলাকে জ্বালাতন করবার সুযোগ দেব না এই বদমাইশটাকে। মিস্টার রক গভীর দুঃখের সাথে সব কথাগুলো শুনে আস্তে আস্তে হোটেলের রিসেপশন কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। তিনি ধীরভাবে হোটেলের রিসেপশন টেবিলের ওপর থেকে
রেজিস্টার খাতাখানা তুলে নিয়ে পাতা উল্টে দেখতে থাকলেন। শেষ পাতায় এসে তার চোখ আটকে গেল। ভাবলেন তিনি যা ভেবেছিলেন ঠিক তাই ঘটেছে। শেষ পাতায় বেশ বড় বড় করে স্পষ্টভাবে সেই কুখ্যাত বা বিখ্যাত লোকটির নাম লেখা আছে। হাতের লেখাতে বিদেশি টান থাকলেও পড়তে কিছুমাত্র অসুবিধে হয় না। লোকটির নাম রুডেল রোমানেস। এই নামের পরেই খানিকটা জায়গা ছেড়ে হিপাশিয়া পটারের নাম লেখা, আর সেই নামের সাথেই বেশ গায়ে গায়ে লেখা রয়েছে এলিস টি পটারের নাম। হাতের লেখা থেকেই মালুম পড়ে যিনি লিখেছেন তিনি একজন আমেরিকান। আগার রক অলসভাবে চারিদিকে চোখ বোলাতে থাকলেন। এখন তার চোখে সবচেয়ে খারাপ ঠেকল এই হোটেলের অন্দরসজ্জা। হোটেলটার কোনো নিজস্ব রুচি বলে কিছু নেই। সব কিছুতেই হোটেলটা নির্লজ্জভাবে ইউরোপিয়ান হোটেলের অনুসারী। তারপর তিনি নিজেই নিজেকে বোঝাতে লাগলেন যে কমলা লেবু গাছে কমলা লেবুই তো ধরবে, তার বাইরে আর কি বা ধরতে পারে। তবে হোটেলের রংজলা ওয়ালপেপারের দিকে তাকিয়ে তার গা আবার চিরবিরিয়ে উঠল। ঠিক সেই সময়েই আবার তার ওই দেওয়ালেই আটকানো একটা ক্যানভাসের দিকে চোখ পড়ল। ক্যানভাসের ওপরে রঙের কারিকুরি কহতব্য নয়। অনেকটা সময় নিয়ে দেখার পর তার মনে হলো হয়তোবা ক্যানভাসে একজন রাখাল আর তার হাতে ধরা বেহালা আঁকা রয়েছে, অথবা ডলফিন সহ কিউপিড আঁকা। আর মনে হলো এই ধরনের ক্যানভাস তিনি 5th অ্যাভিনিউয়ের দোকানে সাজানো অবস্থায় দেখেছেন। অশেষ বিরক্তি নিয়ে তিনি যখন এইসব দেখছিলেন, ঠিক তখনই সেই ঘরে এমন একজন ঢুকলেন যে তিনি খানিকটা আড়ষ্টভাবে ঘাড় ঘোরাতে বাধ্য হলেন। তার ষষ্ঠ অনুভূতি তাকে চিৎকার করে বলছিল এই হলো সেই যার কথা এতদিন ধরে আগার রক শুনে এসেছেন। সেই তিনি সশরীরে এই ঘরে এসে হাজির হয়েছেন। এই সেই স্বনামধন্যা হিপাশিয়া পটার। হিপাশিয়া পটার হলেন সেই জাতের মানুষ যাদের সবসময় ঘিরে থাকে একটা স্বাভাবিক দীপ্তি। কাগজে ভাষায় বলা চলে তাঁর ব্যক্তিত্বের আলোকে তাঁর চারপাশ আলোকিত হয়ে থাকে। হিপাশিয়া শুধু সুন্দরী নন, আকর্ষণীয় বটে। সবচেয়ে আকর্ষণীয় হল তার নীল চোখ দুটো। সেই চোখের তারায় কোনো স্বার্থ লুকিয়ে নেই, বরং সেই চোখ দিয়েই বোঝা যায় তিনি আত্মত্যাগ করতে উৎসুক। মিসেস পটারের মাথায় হালকা সোনালি রঙের চুলগুলো এমনভাবে চূড়ো করে বাঁধা যে আচমকা তাকে দেখলে স্বর্গের দেবদূতী বলে ভুল হবে, অথবা অলিম্পাস পর্বত থেকে নেমে আসা কোনো গ্রিক পুরাণের দেবী। এহেন মিস পটার তার সামনে হঠাৎই উদয় হওয়া মিস্টার আগার রককে দেখে খানিকটা চমকেই উঠেছিলেন। তবে সেই চমকানিটুকু চমৎকারভাবে 5 জন লোকের চোখের আড়াল করে রাখার শিক্ষা আমাদের হিপাশিয়ার আছে। তাই এক হাত দূর থেকে হলেও মিস্টার রক বুঝতে পারলেন না হিপাশিয়ার মনের গতি ঠিক কি। মিস্টার রককে সামনাসামনি দেখেই হিপাশিয়া তার সুন্দর বড় বড় নীল চোখের দৃষ্টি সুদূরে ছড়িয়ে দিয়েছিলেন, যেন তিনি আসাম ক্রনিক্যালের আগার রককে দেখতেই পাননি। এখানেই একটু ভুল করেছিলেন হিপাশিয়া, কারণ এই সময় আগার রক আর নিজের মধ্যে ছিলেন না। তার মধ্যে সেই সময় এক দৃঢ় নীতিবোধ সম্পন্ন বলিষ্ঠ এক মানুষ মাথাচাড়া দিয়ে উঠেছিল, যে পারলে একাই সমাজের সমস্ত অনৈতিক কাজ বন্ধ করবে। সেই সময় আর তিনি সামান্য এক কাগজের সংবাদদাতা নন, তিনি সমাজের প্রতি দায়বদ্ধ এক গভীর নীতিবোধ সম্পন্ন মানুষ। তিনি একাই সমাজের জন্য যেটি ভালো মনে করবেন সেই কাজটি করতে বদ্ধপরিকর। তিনি লৌহ দৃঢ় মানসিকতার সঙ্গে হিপাশিয়ার মুখোমুখি হলেন। বললেন, ক্ষমা করবেন ম্যাডাম, আপনার সাথে আমি একটু আলাদাভাবে কথা বলতে চাই। হিপাশিয়া রাজকীয় ভঙ্গিতে একবার ঘাড় ঘুরিয়ে চারপাশটা দেখে নিলেন, তারপর বলে উঠলেন, আমি বুঝতে পারছি না, আপনি এই জায়গাটিকে কি প্রাইভেট মনে করছেন না? মিস্টার রক চারপাশে একবার ভালো করে চোখ বুলিয়ে নিলেন। দেখলেন সেখানে প্রাণের অস্তিত্ব বলতে শুধু কমলা লেবু গাছটাই আছে। এছাড়াও
ঘরের মধ্যে একটা কালো ব্যাঙের ছাতার মতো কি যেন রয়েছে। রক খানিকটা এগিয়ে গিয়ে বুঝলেন স্থানীয় কোনো দিশি পাদ্রির টুপি ওটা। তবে সেই টুপির নিচে থেকে কালো রঙের দিশি চুরুট থেকে ধোঁয়া বের হতে দেখে বুঝলেন লোকটি জেগে আছেন। তবে ওই ধোঁয়া ছাড়া লোকটির মধ্যে আর কোনো প্রাণের অস্তিত্ব নেই। পাদ্রিটির ভারী চেহারার দিকে তাকিয়ে রকের মনে হলো নেহাতি চাষাভূষো ধরনের লোক। তার মনে হলো ল্যাটিন আমেরিকার কোনো দেশ থেকে বোধহয় এই বৃষ্টি জোঁকে ভরা দেশে এসে পড়েছে। একটু থেমে রক বলে উঠলেন, মনে তো হয় না যে এ আমাদের কথা বুঝবে বলে। মনে তো হয় ল্যাটিন আমেরিকা থেকে এসেছে, আবার নেহাতি এদেশি বা আফ্রিকানও হতে পারে। তবে এইটুকু আমি হলফ করে বলতে পারি যে ও আমাদের মতন তো অ্যাটলিস্ট নয়, মানে ব্রিটিশ তো নয়। এর পরে যা ঘটল তার জন্য মিস্টার রক একদমই তৈরি ছিলেন না। কালো মাশরুমের মতো টুপিটা নড়ে উঠল, তারপর চুরুটটা ঠোঁট থেকে নামিয়ে বেশ ভারী গম্ভীর গলা ভেসে এলো। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি ব্রিটিশ, পদবী ব্রাউন। তবে আপনারা যদি আলাদাভাবে কথা বলতে চান আমি উঠে যেতে পারি। এই কথা শুনেই মিস্টার রক হাত পা ছুঁড়ে বেশ নাটকীয় ভঙ্গিতে বলে উঠলেন, ওয়েল, আপনি যদি ইংরেজ হন তাহলে নিশ্চয়ই আপনার মধ্যে একটা নীতিবোধ রয়েছে। আমার আপনার ধমনীতে একই নর্ডিক রক্ত বইছে। অ্যাকচুয়ালি আমি বলতে বাধ্য হচ্ছি যে এই এলাকায় একজন সাংঘাতিক বিপজ্জনক লোক ঘোরাফেরা করছে। একজন লম্বা লোক, গায়ে একটা আলখাল্লা জড়ানো, ঠিক ওই অদ্ভুত ধরনের ছবিতে দেখা কবিদের মতন। তবে এরপর পাদ্রী সাহেবের কথা শুনে আমাদের মিস্টার রকের মুখে কোনো কথা সরছিল না। পাদ্রী সাহেব বেশ আলতো গলায় বলে উঠলেন, আপনি যেরকম বললেন সেরকম ক্লোক এখানে অনেক দেখতে পাবেন, কারণ সূর্য ডোবার সাথে সাথেই ঠান্ডাটা ঝপ করে পড়ে যায়। এখানে যা ঠান্ডা। এই কথা শুনে রকের সন্দেহ মিটল না, বরং আরও গাঢ় হল। সে বেশ সন্দেহের চোখে আমাদের পাদ্রী সাহেবের দিকে তাকিয়ে বলে উঠল, প্রশ্নটা ঠিক আলখাল্লা নিয়ে নয়, কিন্তু সবটুকু মিলিয়ে লোকটাকে একেবারেই সুবিধের বলে তো মনে হয় না। বিশেষ করে লোকটা দেখতে বিচ্ছিরি রকমের ভালো। ম্যাডাম, আমাকে ক্ষমা করবেন আপনি, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে আপনি কোনোভাবেই ওই বদমাইশটার সাথে কোনো রকম কথা বলবেন না। মনে তো হয় না যে লোকটা নাক গলাতে আসবে। আপনার স্বামী ইতিমধ্যেই হোটেলের লোকেদের বলে রেখেছে যে লোকটাকে এখানে যেন ঢুকতে দেওয়া না হয়। তাও অন আ সেফ সাইড আপনাকে বলে রাখলাম। ইপাশিয়া সব কথা শুনে লাফিয়ে দাঁড়িয়ে পড়েছিল। সে তার মুখ দুহাত দিয়ে আড়াল করে রাখলেও তার শরীরটা ফুলে ফুলে উঠছিল। মনে হচ্ছিল সে কাঁদছে, কিন্তু যখন সে মুখ থেকে তার হাত সরালো, অদ্ভুত কায়দায় সেই কান্না উচ্চ হাসিতে পরিণত হয়েছিল। তারপর সেই হাসি সে কোনো মতে থামিয়ে বলে উঠল, আপনারা ভীষণ মজা করতে পারেন কিন্তু। তারপর আর কোনো দিকে না তাকিয়ে দুজনকে সম্পূর্ণ উপেক্ষা করে ইপাশিয়া সারা শরীরে হিল্লোল তুলে ঘর থেকে বেরিয়ে গেল। মিস্টার রক খানিকটা অস্বাচ্ছন্দ্য নিয়ে বলে উঠলেন, হাসিটা তো ঠিক ভালো ঠেকছে না। হাসিটা কিরকম যেন হিস্টেরিক্যাল। তারপরেই মিস্টার রক পাদ্রির দিকে তাকিয়ে খানিকটা সালিশি করার ভঙ্গিতে বলে উঠলেন, আপনি যদি খাঁটি ইংরেজ হন তাহলে আমাকে কিন্তু সমর্থন করা আপনার উচিত। ওই সমস্ত স্প্যানিশ পর্তুগিজদের বিরুদ্ধে একাঠা হতে হবে আমাদেরকে। আমরা একটি মহান অ্যাংলো স্যাক্সন সভ্যতার ধারক। তবে অ্যাংলো স্যাক্সনরাও অনেক কিছুর জন্য এই স্প্যানিশ ইটালিয়ানদের কাছে ঋণী। এটা কিন্তু ইতিহাসে স্পষ্টভাবেই লেখা আছে। মিস্টার রক বুঝতে পারেন ফাদারকে তিনি ঠিক যতটা গিয়েও বোকাশোকা ভেবেছিলেন আসলে তা নয়। ফাদার ব্রাউন আবার কথা বললেন, হ্যাঁ, জুলিয়াস সিজার তো রোমান ছিলেন, পরে অবশ্য তিনি খুন হন। জানেন তো, এইসব ইটালিয়ান স্প্যানিশ পর্তুগিজদের কাছে সবসময় ছুরি থাকে। আরেকজনের নাম আমার মনে পড়ছে, আগস্টিন। আমাদের ছোট্ট ব্রিটিশ দ্বীপে তিনি তখন খ্রিশ্চান ধর্ম নিয়ে এসেছিলেন। আমার তো মনে হয় না
এদের ছাড়া আমরা খুব একটা সভ্য হতে পারতাম। এগুলো তো সব ইতিহাস, সবই অনেক কাল আগে ঘটে গিয়েছে। আমি আধুনিক যুগের ইতিহাসে বেশি উৎসাহী। আমার তো মনে হয় এসব বদমাইশদের মধ্যে কোনো নীতিবোধটুকুও নেই। আর এই এদের প্রভাবে ভালো খ্রিশ্চান নীতিবোধ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের পূর্বপুরুষরা যারা সামান্য কৃষি কাজ করে সংসার চালিয়েছেন, তারা যেসব সুসভ্যতা গড়ে তুলেছিলেন সবই নষ্ট হয়ে যাচ্ছে। আর সবই হচ্ছে এইসব বদমাইশদের জন্য। এখনকার সব মেয়েরা তো ভাবে যে বিয়ে মানে ডিভোর্স করার একটা লাইসেন্স মাত্র। তাদের তো মাথা খাওয়ার জন্য আবার ফিল্ম স্টাররাও সবসময় তৈরি আছে। এরা তো আবার প্রতি মাসেই ডিভোর্স করেন। ওয়ার ননসেন্স। এত কথা এক নাগাড়ে বলে যেন খানিকটা ক্লান্ত হয়েই আমাদের মিস্টার রক দম নিতে বাধ্য হলেন। তিনি থেমে গেলেন। বোধহয় মিস্টার রককে সান্ত্বনা দেবার জন্যেই ফাদার বলে উঠলেন, আপনি খুব সত্যি কথা বলেছেন। এ ব্যাপারে আপনার সাথে একেবারে আমি একমত। তবে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। দক্ষিণের লোকেদের মধ্যে বোধহয় এই ধরনের দোষ একটু বেশি দেখা যায়, আবার উত্তরের লোকেদের মধ্যে অন্য ধরনের দোষ দেখা যায়। হয়তো প্রাকৃতিক কারণেই লোকে সামান্য রোম্যান্সকে এত বেশি করে গুরুত্ব দেয়। কথাটা শুনেই আমাদের মিস্টার আগার রকের সারা শরীর বিরক্তিতে ভরে গেল। আমি রোম্যান্সকে সবসময় ঘৃণা করি। গত 40 বছর ধরে আমি যে কাগজে কাজ করেছি, সেখানে সারা সময় ধরেই আমাকে লড়ে যেতে হয়েছে অন্যায়ের বিরুদ্ধে। কথাটা শুনেই ফাদার ব্রাউন যেন লুফে নিলেন। বেশ উৎসাহী গলায় বলে উঠলেন, কীরকম বলুন তো? এই যেমন ধরুন, হোটেলের কোনো কালো গার্ডকে যদি দেখতে পাওয়া যায় সেই হোটেলেরই কোনো বারে কাজ করা একজন শ্বেতাঙ্গ মহিলার সাথে, কাগজওয়ালারা তো সাথে সাথেই বলে উঠবেন যে নিশ্চয়ই এদের মধ্যে কোনো একটা রোম্যান্সের ব্যাপার রয়েছে। এই এখন যেমন আমাদের হিপাশিয়াকে নিয়ে সেই রকমই একটা আলোড়ন তৈরির উপক্রম হয়েছে। হিপাশিয়ার মা একজন অ্যাসামিজ খ্রিশ্চান, তা সত্ত্বেও হিপাশিয়ার হাব ভাব চাল চলন সব কিছুই তো আমাদের মতন। তাহলে এই রোম্যান্সের চক্করে পড়ে হিপাশিয়ার বিয়েটাও ভেঙে যাক আর কি। আর সেই ডিভোর্সটাকে নিয়ে সব জায়গায় ফলাও করে লেখা হোক যে এই ডিভোর্সটা একটা বিশাল মহান ব্যাপার। ওই বদমাইশটাকে আমি হিপাশিয়ার চারপাশে ঘুরঘুর করতে দেখেছি। আমি একটু আগেই বাইরে বদমাইশটাকে দেখেছি। লোকটার চেহারা একেবারেই মেয়ে ভোলানো। আমি কিন্তু জোর গলায় বলবো, আমার সমস্ত সহানুভূতি, শুভ বোধ সব কিছুই রয়েছে মিস্টার পটারের জন্য। একজন অত্যন্ত ভালো সরল মানুষ তিনি। ভদ্রলোকের মতনই তার পেশা। তিনি পিটার্সবার্গের একজন নামকরা ব্রোকার ছিলেন। এখন এখানে এসে থিতু হয়েছেন। তার নিজের বাড়ি, নিজের স্ত্রীর ওপর নিশ্চয়ই অধিকার থাকবে, এবং সেই অধিকারে অন্যায়ভাবে কেউ যদি হস্তক্ষেপ করে, মিস্টার পটার অবশ্যই তাকে বাধা দেবেন। আমি তাকে দেখেছি এখানকার এই হোটেলের লোকজনকে বলতে যে ওই বদমাইশটাকে যেন হোটেলের ধারে কাছে ঘেঁষতে না দেওয়া হয়। আমার মতে ভদ্রলোক একদমই ঠিক কাজ করেছেন। এই কথা আমি জোর গলায় বলবো যে এখানকার দিশি লোকগুলোকে আমার মনে হয় শয়তানি বুদ্ধিতে একেবারে ভরা। তবে আমার মনে হয় মিস্টার পটার এদের মধ্যে একটা পরকালের ভয় ধরাতে পেরেছেন। দেখুন, আপনার সাথে আমি ঠিক সহমত হতে পারলাম না। দেশি হোটেলওয়ালাদের সবাইকেই সবসময় ঠিক খারাপ বলা যাবে কি? আমার মনে হয় না। তবে আপনার ওই মিস্টার পটার হোটেলের সবাইকেই বশ করার জন্য নিজের পকেট থেকে বেশ ভালোই খরচা করেছেন। আমি তাদের নিজের চোখে দেখেছি হোটেলের দরজা বন্ধ করে উত্তেজিতভাবে নিজেদের মধ্যে ফিসফিস করতে। এতেই স্পষ্ট যে আপনার ওই সরল সাদাসিধে মিস্টার পটারের হাতে বেশ ভালোই টাকা পয়সা আছে। কি বলেন মিস্টার রক? দেখুন, আমার মনে হয় মিস্টার পটারের ব্যবসা খুব ভালোই চলে। দেখে তো তাকে আমার ভালো একজন ব্যবসায়ী বলেই মনে হয়। কেন, আপনার কি মনে হয়? আমার মনে হয়েছিল এই কথাটা আপনার মনে অন্য একটা ধারণা সৃষ্টি করবে। যাকে, প্লিজ এক্সকিউজ মি। মিস্টার রক সেই রাতে ডিনারের সময় খুব মন দিয়ে পটারদের দেখছিলেন। মিস্টার রক মিস্টার পটারের মুখটি বেশ মন দিয়ে দেখতে দেখতে মনে করলেন মিস্টার পটারের মুখটা
ঠিক আর 5 জন সাধারণ লোকের মতো নয়, বরং তাদের থেকে আলাদা, বেশ বৈশিষ্ট্যপূর্ণ। আমাদের সাংবাদিক বন্ধু পটারের মুখে পরিষ্কার বুদ্ধির ছাপ আবিষ্কার করে আরও বেশি খুশি হয়ে উঠলেন। মিস্টার রকের মনে হল পটার সদ্য সদ্য কোনো অসুখ থেকে সেরে উঠেছেন। মিস্টার পটারের মাথার চুল পাতলা, রঙও বিবর্ণ, তবে লম্বা। মিস্টার রকের মনে হল এখন মিস্টার পটার ঠিকভাবে যেন চুলের যত্ন করতে পারছেন না। মিস্টার পটারের মুখে দাড়ি দেখে মিস্টার রকের ধারণা আরও দৃঢ় হল। মিস্টার রক লক্ষ্য করলেন মিস্টার পটার বার দুয়েক বেশ রুক্ষভাবেই মিসেস পটার অর্থাৎ সুন্দরী হিপাশিয়ার সাথে কথা বললেন। কোনো একটা হজমের ওষুধ বা ওই ধরনের কিছু নিয়েই মিস্টার পটার হিপাশিয়ার সাথে উত্তেজিতভাবে কথা বলছিলেন। উত্তরে হিপাশিয়াও দয়ার প্রতিমূর্তি হয়ে উত্তর দিচ্ছিলেন, কিন্তু তার চোখ সব সময় দরজা আর বন্ধ জানালার ওপর অস্থিরভাবে ঘোরাফেরা করছিল। হিপাশিয়ার সেই নরম স্নিগ্ধ চোখ দুটো দেখে মনে হচ্ছিল তিনি যেন খাবার ঘরে যে কোনো মুহূর্তে কারো আসার জন্য অপেক্ষা করছেন। তবে মাঝরাতে সত্যিই একটা অদ্ভুত ঘটনা ঘটল। সকলেই ডিনার টেবিল ছেড়ে চলে গেলেও মিস্টার রক খাবার জায়গায় বসে চিন্তা ভাবনা করছিলেন। রক ভেবেছিলেন হোটেলের সকলেই শুয়ে পড়েছে, একমাত্র তিনিই জেগে আছেন। কিন্তু তিনি অবাক হয়ে দেখলেন হোটেলের হলের অন্দরসজ্জা হিসেবে যে লেবু গাছটা রাখা আছে ঠিক সেখানেই ফাদার ব্রাউন তখনও তার মোটাসোটা ভারী চেহারা নিয়ে বসে। তাকে এড়িয়ে যাবার কোনো উপায় নেই। হাতে ধরা একটা বই, ফাদারের চোখ বইয়ের পাতায়। মিস্টার রক বলে উঠলেন, গুড নাইট ফাদার, এখনো শুতে যাননি? গুড নাইট মিস্টার রক। ফাদারের কাছ থেকে এই সংক্ষিপ্ত জবাব পেয়ে মিস্টার রক হোটেলের দোতলায় যাওয়ার জন্য সবে সিঁড়িতে পা রেখেছেন। ঠিক সেই সময় তার কানে খুব জোরে জোরে হোটেলের সদর দরজায় ধাক্কা দেবার শব্দ ভেসে এলো। সেই সাথে বাইরে থেকে জোরালো পুরুষ কণ্ঠের আওয়াজ, দরজা খোলো, দরজা খোলো, প্লিজ ওপেন দ্য ডোর। মিস্টার রক পিছন ফিরে দেখলেন হোটেলের চাকর বাকরেরা সবাই এসে হলের মধ্যে জমা হয়েছে, আর সবার চোখই কেঁপে কেঁপে ওঠা দরজার দিকে আটকে রয়েছে। মিস্টার রক ধীরে ধীরে সিঁড়ি ভেঙে হোটেলের দোতলায় নিজের ঘরে এসে পৌঁছলেন। তারপর গিয়ে রাইটিং ডেস্কের সামনে বসলেন। মাথায় তখন তার আগুনের হলকা বইছে। তিনি তার সেদিনকার রিপোর্ট লিখতে বসলেন। তিনি হোটেলের বিষাক্ত পরিবেশ, হোটেলের দরজা ভেঙে মাঝরাতে কারো জোর করে ঢুকতে চাওয়া সবকিছুই রিপোর্টে বেশ গুছিয়ে লিখলেন, কোনো কিছুই বাদ দিলেন না। বিশেষ করে তার সদ্য পরিচিত পাদ্রির আচরণ যে খুবই সন্দেহজনক সে কথাও ফলাও করেই লিখলেন। এ কথা লিখতেও ভুললেন না যে হিপাশিয়ার জীবনে দ্বিতীয় পুরুষের আগমনে এই পাদ্রির যথেষ্ট হাত রয়েছে। হোটেলের দরজায় মনে হচ্ছিল যেন নেকড়ে হানা দিয়েছে, কিন্তু কিছু পরেই আরেকটা নতুন শব্দে মিস্টার রকের কান খাড়া হয়ে উঠল। তিনি সোজা হয়ে বসলেন। এই শব্দটা একটা জোরালো শীষের আওয়াজ। একবার নয়, বেশ কয়েকবার তার কানে ভেসে এলো। জোরালো শীষের আওয়াজ শীতের রাতের নিস্তব্ধতাকে যেন এফোড় ওফোড় করে দিচ্ছিল। মিস্টার রকের মনে হলো এ নিশ্চয়ই প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো সাংকেতিক বার্তা দেওয়া নেওয়া চলছে। কিন্তু কিছু পরেই হঠাৎই শীষের শব্দটা থেমে গেল। মিস্টার রক মাথামুন্ডু কিছুই না বুঝে বিছানার ওপর কাঠ হয়ে বসে রইলেন। তবে আবার একটা আওয়াজ তার কানে ভেসে এলো। তার মনে হলো জানালায় সারশিতে কিছু ছুঁড়ে মারা হচ্ছে। তিনি আর থাকতে পারলেন না। নিজের বিছানা ছেড়ে উঠে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি ভেঙে বিড়াল পায়ে নিঃশব্দে নিচে নেমে এলেন। সন্ধ্যার সময় হোটেলের নিচের হল ঘরে যে জমজমাট খানাপিনা আড্ডা জমেছিল, এখন নিশুত রাতে সেই হলের চেহারা একেবারেই পাল্টে গিয়েছে, একটা কারখানার রূপ নিয়েছে। কিন্তু মিস্টার রক দেখলেন সন্ধ্যার সেই মোটাসোটা চেহারার পাদ্রী তখনও সেই লেবু গাছের পাশেই গ্যাঁট হয়ে বসে রয়েছেন। মিস্টার রক থাকতে না পেরে বেশ রুক্ষ সুরে বলে উঠলেন, এত রাতে আপনি এখানে বসে আছেন? হ্যাঁ হ্যাঁ, অদ্ভুতই বটে। এই যে বইটা খুব ইন্টারেস্টিং, তাই আর কি। আচ্ছা, সব কিছু বন্ধ আছে তো?
তা আছে। সব দরজা জানলা খুব ভালো করেই বন্ধ করা আছে। মিস্টার রক, আপনার দাড়িওয়ালা বন্ধু সব দিকেই কড়া নজর রেখেছেন। তবে ডিনারের সময় আমার মনে হয়েছিল আপনার বন্ধুটি বেশ চিন্তিত। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তিনি যদি দেখেন যে এই বুনো জায়গায় অসভ্য একটা লোকের জন্য তার ঘর ভাঙতে চলেছে, তিনি কি করে চুপ করে থাকবেন বলুন তো? তবে আমার মনে হয় আপনার বন্ধুটি বাইরে গিয়ে চিৎকার চেঁচামেচি না করে যদি ঘরের সমস্যা ঘরের ভেতরেই সমাধান করার চেষ্টা করতেন, তাহলেই হয়তো ভালো করতেন। আপনার এরকম মনে হতে পারে। হয়তো তিনি বাইরে এখানে সকলের সামনেই তার স্ত্রীর সাথে বাজে ব্যবহার করেছেন, কিন্তু তার এই ব্যবহারের যথেষ্ট কারণ রয়েছে। দেখুন মশাই, এখন তো আমার আপনার ওপরেই সন্দেহ হচ্ছে। আপনি তো দেখছি গভীর জলের মাছ। হ্যাঁ, চেহারাটা এরকম বোকাশোকা হলে কি হবে? ভেতরে ভেতরে তো আপনি খুবই চালাক মনে হচ্ছে। সে আমি সব কিছুই বুঝতে পারছি। এখন মনে হচ্ছে আপনি অনেক কথাই জানেন। এখানে যে কি ঘটছে আমি তো তার কিছুই বুঝতে পারছি না। আর সারা রাত আপনি এই হাড় কাঁপানো ঠান্ডায় নিচে হল ঘরে বসে বা কি করছেন? আপনার যখন জানার এতটাই আগ্রহ, তাহলে না বলে পারছি না। হয়তো এই রাতে আমার শোবার ঘর অন্য কারোর প্রয়োজনে লাগতে পারে। প্রয়োজন? আপনার শোবার ঘর কার প্রয়োজনে লাগবে শুনি? মিসেস পটারের একটা বাড়তি ঘরের দরকার ছিল, তাই আমি আমার শোবার ঘরটি ছেড়ে দিয়েছি। আপনার কিছু মনে হলে গিয়ে একবার দেখে আসতে পারেন। এই কথাগুলো শুনে মিস্টার রকের প্রতিক্রিয়া হয়েছিল দেখার মতো। তিনি দাঁত কিরমিরিয়ে বলে উঠলেন, আমি অন্য কিছু করার আগে একটা কাজ করতে চাই, যেটা আমার কাছে এখন সবচেয়ে বেশি জরুরি। আপনার এই বাঁদরে খেলা দেখার ইচ্ছে আমার একেবারেই নেই। আমার এখনও পশ্চিমের সভ্যতার সাথে যোগাযোগ আছে এবং সেটাই আমি বজায় রাখতে চাই। মিস্টার রক ফাদার ব্রাউনকে আর কিছু বলতে না দিয়ে সোজা গিয়ে হাজির হলেন হোটেলের টেলিফোন বুথের কাছে। তিনি সরাসরি তার কাগজে ফোন করে বদমাইশ পাদ্রী আর বদমাইশ কবির যোগসাজশের কথা আদ্যপান্ত খুলে বললেন। তারপরেই তিনি সোজা ছুটে হাজির হলেন একেবারে দোতলায় ফাদার ব্রাউনের শোবার ঘরে। ফাদার ব্রাউন তার ঘরে একটা ছোট মোমবাতি জ্বালিয়ে রেখেছিলেন। মোমবাতির আলোতে খোলা জানালা পরিষ্কার দেখা যাচ্ছিল। মিস্টার রক শিহরিত হয়ে দেখলেন খোলা জানালা দিয়ে একটা দড়ির মই নামানো হয়েছে। তিনি থাকতে না পেরে জানালার কাছে এগিয়ে গেলেন। দেখলেন নিচে মইয়ের কাছে দাঁড়িয়ে রয়েছে একজন ভদ্রলোক বেশ জোরেই হাসছেন। পুরুষ মানুষটি বেশ লম্বা, তবে তিনি একা নন, সঙ্গে একটি সোনালি চুলের মহিলা সঙ্গিনীও রয়েছেন। তিনিও এসে চলেছেন সমান তালে। মিস্টার রকের মুখে কোনো কথা জোগাচ্ছিল না। তাকে দেখে মনে হচ্ছিল তিনি সব কথাই যেন হারিয়ে ফেলেছেন। মিস্টার রক বুঝতে পারছিলেন মহিলার হাসিটি একেবারে খাঁটি, তাতে কোনো ভেজাল নেই। তিনি প্রাণ খুলে হেসে চলেছিলেন। আগার রকের মুখ দেখে মনে হচ্ছিল শেষ বিচারের দিনে যেন তিনি হাজির হয়েছেন। ধীরে ধীরে তিনি ফাদার ব্রাউনের মুখের দিকে তাকালেন। শেষে বলে উঠলেন, খুব ভুল বলেননি আপনি। আজ রাত না পোহাতেই এই খবরটা সবাই জানতে পারবে। তার ফল কি হবে আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। আপনি ম্যাডাম হিপাশিয়াকে তার প্রেমিকের সাথে মিলিত হতে সাহায্য করছেন। আপনার কথাই ঠিক। আমি হিপাশিয়াকে তার প্রেমিকের সাথে মিলিত হতে সাহায্য করেছি। আপনি নিজেকে যীশু খ্রিস্টের সেবক হিসেবে দাবি করেন। একটা জঘন্য পাপকে আপনি প্রশ্রয় দিচ্ছেন। হ্যাঁ, আমি অনেক রকম পাপের সাথেই জড়িত, তবে এখানে কোনো অপরাধ ঘটেনি। যাদের নিচে দেখছেন তাদের প্রেমের আলোই দুজনকে সুখী কারহস্তে থিতু করবে। আচ্ছা, মিসেস হিপাশিয়া একজন বিবাহিত মহিলা নন? হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে ম্যাডামের এত রাতে এখন নিজের স্বামীর সাথেই থাকাটা উচিত নয় কি? তিনি এখন তার স্বামীর সাথেই আছেন। এবার আর মিস্টার রক নিজেকে সামলাতে পারলেন না, রেগে গেলেন তিনি। কি বলছেন আপনি? দেখুন, ভগবান আপনাকে কিন্তু মাফ করবেন না। এখনো মিস্টার পটার নিজের বিছানায় একা ঘুমোচ্ছেন। বেচারি জানতেও পারেনি কখন হিপাশিয়া তার পাশ থেকে উঠে চলে এসেছে। মনে হচ্ছে আপনি ওদের ব্যক্তিগত অনেক খবরই রাখেন। আপনি একজন দাড়িওয়ালা লোকের সম্পর্কে আত্মজীবনী লিখতে পারেন, কিন্তু তার নাম আপনার জানা নেই।
ননসেন্স! হোটেলের রেজিস্টারে ওর নাম রয়েছে। এইবার ফাদারের মুখ দেখে মনে হলো তিনি যেন ভেঙে পড়েছেন। খুব বিমর্ষভাবে মাথা নাড়াতে নাড়াতে ফাদার বলে উঠলেন, আমি সে কথা জানি। খুব বড় বড় অক্ষরে লেখা আছে সেই নাম, যাতে কোনো মতেই চোখ এড়িয়ে না যায়। সেই নাম হলো রুডেল রোমানেস। হিপাসিয়া পটারের এই লোকটির সাথে দেখা এবং পরিচয় হয়েছিল এই হোটেলেই। লোকটির নামের ঠিক তলায় তিনি তার নিজের নাম লিখেছিলেন, বেশ বড় বড় হরফে লিখেছিলেন। মানে হিপাসিয়া বোঝাতে চেয়েছিলেন তিনি এই লোকটির সাথে ঘর ছেড়ে দূরে কোথাও চলে যেতে চাইছেন। এবং ঠিক হিপাসিয়ার নামের তলায় হিপাসিয়ার স্বামী তার নিজের নামটি লিখেছেন। হিপাসিয়াকে অনুসরণ করে তিনি এখানে এসে পৌঁছেছিলেন। তিনি বোঝাতে চেয়েছিলেন হিপাসিয়ার এই অদ্ভুত পদক্ষেপ তার একেবারেই মনোভূত হয়নি। কিন্তু রোমানেস, যার বেশ ভালো পয়সা আছে, তিনি এই হোটেলের কর্মচারীদের ঘুষ দিয়ে হোটেলের দরজায় খিল তুলে অন্যায়ভাবে হিপাসিয়ার আইনানুগ স্বামীকে হোটেলে ঢুকতে বাধা দিচ্ছিলেন। হ্যাঁ, আপনি এবার ঠিক কথাই বলেছেন। আমি হিপাসিয়ার স্বামীকে হোটেলে ঢুকতে সাহায্য করেছি। যখন কোনো মানুষকে এমন কথা বলা হয় যাতে তার প্রচলিত ধারণার ভিতটাই নড়ে যায়, যেমন ধরুন পৃথিবী চাঁদের চারপাশে ঘুরে চলেছে, অথবা মাছ জেলেকে ধরেছে, সে খুব কম সময়ের মধ্যেই তাকে কি করতে হবে ঠিক করে নেয়। সেই কথাগুলো ঠিক না ভুল এই নিয়ে চিন্তা করে সময় নষ্ট করবার কথা ভাবেও না। সে একেবারে নিশ্চিন্ত থাকে যে এসব ধারণাগুলো সব ভুল। মিস্টার রক তার হতভম্ব ভাবটা কাটিয়ে উঠলেন। আপনি কি বলতে চাইছেন? বেটে ভদ্রলোকটাই আসলে বিখ্যাত অথবা কুখ্যাত কবি রুডেল, আর ওই মাথায় কোঁকড়া চুলের বাহার দেওয়া লোকটি হলেন মিস্টার পটা, হিপাসিয়ার স্বামী। তিনি পিটার্সবার্গে ছিলেন। হ্যাঁ, এটাই হলো আসল ঘটনা। আমি তাদের দিকে এক পলক তাকিয়ে ব্যাপারটা ধরতে পেরেছিলাম, কিন্তু পরে আমার ধারণাটা সঠিক কিনা সেটা যাচাইও করে নিয়েছিলাম। কথাগুলো শুনে মিস্টার রক খানিকক্ষণ কি যেন চিন্তা ভাবনা করলেন, তারপর বললেন, আপনি কি করে বুঝলেন ব্যাপারটা? ফাদারের মুখে প্রথমে একটা বিস্ময়ের ভাব ফুটে উঠল। তারপর তিনি তার চেয়ারে আরও একটু গুছিয়ে বসলেন। তার মুখে ফুটে উঠল একটা হালকা হাসির ভাব। তিনি বলে উঠলেন, দেখুন, আমি কিন্তু একেবারেই রোম্যান্টিক নই। ফাদারের এই কথাতেই মিস্টার রক আরও যেন চটে উঠলেন। দূর মশাই, আপনি আসলে কি সে নিয়ে মাথা ঘামাবার দরকার আমার নেই। ফাদার ব্রাউন খানিকটা সাহায্য করার ভঙ্গিতেই বলে উঠলেন, মিস্টার রক, আপনি একজন রোম্যান্টিক মানুষ। আপনার যদি কারোকে দেখে মনে হয় যে তার চেহারা বেশ কবি, তাকে আপনি কবি হিসেবেই ধরবেন। কবি বলতেই আমাদের মনে আসে লম্বা ঘন চুলের সুদর্শন চেহারার একজন মানুষ, যার মুখে ভাবালুতা মাখানো, চোখের দৃষ্টিতে স্বপ্ন জড়ানো। মনে আছে আপনার ঊনবিংশ শতকের শুরুতেই 3 জন অভিজাতকে নিয়ে কি গোলমালটাই না হয়েছিল? 3 জনেই কবি, 3 জনেই সুদর্শন। শুধু তাই নয়, তারা 3 জনেই সফল কবি। তারা হলেন বাইরন, গেটে আর শেলি। একজন লিখতেই পারে, প্রেমিকার নরম ঠোঁটের স্পর্শে আমার শরীরে হিল্লোল খেলে যায়, অথবা অন্য কিছু। তবে তার মানে এই নয় যে লিখেছে সেও সমান সুদর্শন। এছাড়াও আর একটা ব্যাপার ভাবার আছে, সেটি হলো কবিকে পাঠক সমাজে সমাদৃত হতে যথেষ্ট সময় দিতে হয়। যখন কবি তার কবিতার জন্য পাঠক মহলে আদৃত হবেন, সেই সময় কবির যৌবন না থাকার সম্ভাবনাই বেশি। শিল্পী ওয়ার্ড সুইনবার্নকে আঁকার সময় তার মাথায় থোকা থোকা কোঁকড়ানো চুল এঁকেছিলেন, কিন্তু সুইনবার্নের মাথায় জোড়া টাক ছিল। তবে বলতেই হবে, রোমানেসের মাথায় এখনো চুল আছে। আর একটু খুঁটিয়ে দেখলে বোঝা যায় তাকে বুদ্ধিজীবীদের মতোই দেখতে, এবং সে নিজেও একজন বুদ্ধিজীবী। দুর্ভাগ্যবশত আর 5টা বুদ্ধিজীবীর মতোই এই লোকটিও বোকা। তিনি আজ রাতেই ডিনার টেবিলে বসে হিপাসিয়ার সাথে কিভাবে কথা বলেছিলেন সেটা আমরা সবাই দেখেছি।
এদিকে হিপাসিয়ার মা আসামি খ্রিস্টান হতে পারেন, কিন্তু হিপাসিয়া স্বাচ্ছন্দ্যে অভ্যস্ত। সে নিজেকে গুরুত্ব দিতে বেশি ভালোবাসে। একজন কবির সাথে ঘর ছেড়ে পালানোর মধ্যে যে রোমান্টিকতা আছে, যে উত্তেজনা আছে, সেই উত্তেজনার আজ হিপাসিয়া পোয়াতে চেয়েছিল। কিন্তু রোমানেসের সাথে 1-2 দিন থেকে বুঝতে পেরেছিল লেখক রোমানেস আর মানুষ রোমানেস একেবারে আলাদা। তাই যখন হিপাসিয়ার সন্ধানে তার নিজের স্বামী মিস্টার পটার এসে হাজির হলেন এবং চিৎকার চেঁচামেচি করতে শুরু করলেন, হিপাসিয়া খুশি মনেই তার স্বামীর কাছে ফিরে গেল। হিপাসিয়ার জীবনে লেখকের আর কোনো জায়গায় রইল না। আমি তো এখনো বুঝতেই পারছি না যে হিপাসিয়ার স্বামী কিভাবে এখানে এলো। এই কথা শুনে খানিক চুপ করে রইলেন ফাদার ব্রাউন। তারপর তিনি বললেন, আপনার দোষ নয়। এখনকার আধুনিক প্রেমের গল্পগুলোর ধারাই এমন, আর আপনি সেই গল্পগুলির একনিষ্ঠ পাঠক। জানি অনেক গল্পের শুরুতেই দেখা যায় অপূর্ব সুন্দরী নায়িকার বিয়ে হয় কোনো এক বয়স্ক স্টক মার্কেটের ব্রোকারের সাথে। কিন্তু কেন? আসলে গল্পগুলোকে আধুনিক বলা হলেও এই গল্পগুলো আধুনিক একেবারেই নয়। আমি এই কথাও বলছি না যে এরকম ঘটে না। হালে এরকম ঘটলেও সেখানে মেয়েটিও দায় এড়াতে পারে না। আর এখন তো মেয়েরা নিজেরাই তাদের পছন্দ মতো বিয়ে করে, বিশেষ করে হিপাসিয়ার মতো বড় লোকের আদুরে মেয়েরা। আর তারা কাদের বিয়ে করে? শতকরা 101 ক্ষেত্রেই তারা বিয়ে করে তাদের পূর্ব পরিচিত কোনো ছেলেকে, যার সাথে তার কোনো নাচের পার্টি অথবা টেনিস খেলার আসরে আলাপ হয়েছিল। ছেলেটি বলা বাহুল্য সুদর্শন হবেই। হিপাসিয়ার সাথেও এইভাবেই আমাদের মিস্টার পটারের আলাপ হয়েছিল এখানে। মিস্টার পটার একজন ব্রোকার ছিলেন, অবশ্য পরে তিনি চা বাগানের মালিক হয়েছিলেন। মিস্টার পটারকে দেখে হিপাসিয়া বিয়ে করতে উৎসাহী হয়েছিল। দেখছেন তো মিস্টার রক, আপনি কি পরিমাণ রোম্যান্টিক। আপনি মানতেই পারছেন না যে একজন লোক যাকে দেখতে ঠিক গ্রিক দেবতার মতো, তার নাম কখনো পটার হতে পারে? বিশ্বাস করুন মিস্টার রক, নাম দিয়ে কখনো আপনি লোক চিনতে পারবেন না। ফাদারের কথা শুনে মিস্টার রকের মুখে আর কোনো কথা জোগাচ্ছিল না। তিনি বোকার মতো খানিকক্ষণ ফাদারের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আপনার মতে তারপর ঠিক কি হয়েছিল? সত্যি কি অদ্ভুত ঘটনা। আপনাদের কাগজগুলোর জন্য সাধারণ মেয়েদের মাথা ঠিক রাখাই মুশকিল। হিপাসিয়ার ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। এখন হিপাসিয়ার বয়স 40। সে গত 20 বছর ধরেই দেখে এসেছে কাগজে তার জন্য একটা বিশেষ জায়গা রয়েছে। আমাদের এখানকার কবির সাথেও হিপাসিয়া সেই জন্যই প্রেম করেছিল, যাতে সে খবরের শিরোনামে থাকতে পারে। আসল উদ্দেশ্য ছিল হিপাসিয়ার সবার আলোচনার বিষয় হওয়া। স্ক্যান্ডাল হলেও হিপাসিয়ার নাম জড়িয়ে থাকবে এক বিখ্যাত কবির সাথে। এটাই হিপাসিয়া চেয়েছিল। হিপাসিয়ার যৌবনের সোনালি দিনের রোমান্স যখন শেষ হয়ে গেল, তখন সেই মাঝ বয়সে এসে নতুন করে প্রেমে পড়ার কথা ভাবতে শুরু করলো। তার মনে হলো সেও একজন বুদ্ধিজীবী, যদিও তার মধ্যে কখনোই খুব একটা বুদ্ধিজীবী সুলভ বৈশিষ্ট্য ছিল না। তবে এ কথা নিশ্চয়ই স্বীকার করবেন, বুদ্ধিজীবী হতে গেলে খুব একটা বুদ্ধির দরকার পড়ে না, তাই না মিস্টার রক? এরপরে মিস্টার রক আর চুপ করে থাকতে পারলেন না। বেশ চিন্তিত শোনালো তার গলার স্বর। ওয়েল, একদিক দিয়ে কিন্তু হিপাসিয়া বেশ বুদ্ধিমতী। হ্যাঁ, একদিক দিয়ে সে সত্যি বুদ্ধিমতী। তার ব্যবসায়িক বুদ্ধি ভীষণ রকমের প্রখর। আপনি একটু আগে ফিল্ম স্টারদের কথা বলছিলেন না মিস্টার রক, যে তারা 5 বার বিয়ে করে। আচ্ছা, আপনার কি মনে হয় ওই বিয়েগুলোর পেছনে কোনো রোম্যান্সের হাত আছে? একেবারেই নয়। এরা ভীষণভাবে বাস্তববাদী, বরং আপনার থেকে তাদের অনেক বেশি বাস্তব বুদ্ধি কাজ করে। আপনি একটু আগেই বলছিলেন না একজন সাধারণ পরিশ্রমী ব্যবসায়ী অনেক ভালো। আপনার কি মনে হয় রোডেল রোমানেস 40 বছরের হিপাসিয়ার সাথে প্রেম করেছে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই? রোডেল চিন্তা করে দেখেছে হিপাসিয়ার মতো একজন বিখ্যাত সুন্দরীর সাথে সম্পর্কে জড়ালে তার নামের প্রচার হবে অনেক বেশি। বুঝলেন, আধুনিক দুনিয়া চলে বিজ্ঞাপনের দৌলতে। সেও ভালো করেই জানতো
হিপাসিয়ার উপর তার খুব একটা কিছু জোর খাটানোর জায়গা নেই। তাই জন্য সে খাবার টেবিলে চিৎকার চেঁচামেচি করে আর চাকরদের ঘুষ দিয়ে দরজাটা ভেতর থেকে লক করে কিছুটা হলেও নিজের অধিকার রাখতে চেয়েছিল। যাকে মিস্টার রক, আশা করি আমি আপনাকে সব কিছুই বোঝাতে পেরেছি। এবার যে আমাকে উঠতে হবে। মিস্টার রক খুব মন দিয়ে এতক্ষণ ফাদারের কথাগুলো শুনছিলেন। হ্যাঁ, এবার আমাকেও যেতে হবে। ফোন করে বলতে হবে যে একটু আগে আমি যে খবরটা দিয়েছি সেটা সম্পূর্ণ মিথ্যে। আধ ঘন্টাও হয়নি মিস্টার রক তার অফিসে টেলিফোন করলেন। আবার বললেন, হ্যালো অপারেটর, কানেক্ট মি টু এক্সটেনশন 303। হ্যালো স্যার, আমি। এরপরে মিস্টার রক কি বলেছিলেন সবটাই আন্দাজ করা যায়। ঠিক আধ ঘন্টা আগেই তিনি যা বলেছিলেন এখন তার সম্পূর্ণ উল্টো কথাই বলবেন, এবং এবার তিনি জোর গলায় আরও বলবেন যে ফাদারের জন্যই এত বড় কেলেঙ্কারিটা ঘটল না। তবে দুটো প্রতিষ্ঠিত পরিবারের সম্মান রক্ষা পেলেও ফাদার কিন্তু পুরোপুরি রক্ষা পেলেন না। প্রথম খবরটা প্রায় আগুনের মতো ছড়িয়ে পড়েছিল, অর্থাৎ ফাদার হিপাসিয়া ও তার প্রেমিককে পালাতে সাহায্য করেছেন। ছাপার হরফে লোকের চোখে পড়ার আগেই খবরটা মুখে মুখে কি করে যেন ছড়িয়ে পড়েছিল। মিস্টার রক তার ভুল সংশোধন করে পাঠালেও কাগজের প্রথম এডিশনে খবরটা বের হয়েছিল বেশ বড় বড় হরফেই যে ফাদার হিপাসিয়ার পালানোয় সাহায্য করেছেন। সেই এডিশন অনেকেই পড়েছিলেন। ফলে পৃথিবীর নানা কোণ থেকে ছাইচাপা আগুনের মতো ফাদারের হিপাসিয়ার পালানোয় সাহায্য করার খবর ছাপা হতো মাঝে মাঝেই। খবরের হেডলাইন হতো, ফাদার ঘর ভেঙেছেন মিস্টার পটারের। তবে ফাদারের পক্ষেও লোক কম ছিল না। কাগজে এরকম খবর বের হলেই তারা ওই কাগজে ফাদারের তরফে সওয়াল করে চিঠি চাপাটি চালাতো। অনেক সময় সেসব চিঠি ছাপা হতো কাগজেও। অবশ্য অনেক সময় কাগজে জায়গার অভাবে এসব চিঠি জায়গা পেত না। দুরকম খবরের জন্যই যেন দুজন ফাদার সৃষ্টি হয়েছিলেন সাধারণ মানুষের কাছে। একজন যে ন্যায়ের পক্ষে, আর একজন যে অন্যায়কে প্রশ্রয় দেয়, যার জন্য অপরাধ এবং অপরাধী ডালপালা মেলে দাঁড়ায়। তবে ফাদারের এতে বিশেষ কিছু যায় আসেনি। তিনি আগের মতোই তার শক্ত বেঁটে ছাতা নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়েছেন। যেখানে দরকার মনে করেছেন বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। পৃথিবীর মানুষজন তার কাছে সঙ্গী ছিল। কখনো তিনি তাদেরকে তার বিচারক বলে মনে করেননি। শুনছিলে আজকের গল্প জি.কে. চেস্টারটনের লেখা ফাদার ব্রাউনের গল্প, দ্য স্ক্যান্ডেল অফ ফাদার ব্রাউন। আজকের গল্পের অনুবাদে ছিল অভিপ্সা চ্যাটার্জি। গল্প পাঠে রয়েছে শুভদীপ্ত, আকাশ, জয়, অস্মিতা এবং আমি আরজে সৃজন। গল্পের স্ক্রিপ্টিংয়ে ছিল বর্ষা। শব্দ সংযোজন এবং আবহ সঙ্গীতে শুভজিৎ বটব্যাল এবং প্রিয়াঙ্কা কুণ্ডু। গল্পের পোস্টার ডিজাইনে ছিল আর্টিস্টিক 2.0 এবং সূর্য ফ্রম ব্লার। শব্দ গ্রহণ এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামেও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসডি সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।